আচ্ছা, ওয়েবসাইট তৈরি করার আগে আগে একটা টাস্ক দাঁড় করানো উচিত নাকি? মানে আমি একজন বললো আর কোডিং করা শুরু করে দিলাম, তাহলে কি হবে? মানে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে, মানে তার রিকোয়ারমেন্টটা কি, সেটা আগে অ্যানালাইসিস করতে হবে। সে আসলে কি ধরনের ওয়েবসাইট চাচ্ছে, তার কি কি রিকোয়ারমেন্ট দরকার, সে কোথায় কোনটা রাখবে সেটা অ্যানালাইসিস আগে দরকার না? সে লোগো কোথায় রাখবে, তারপর সে স্লাইডার রাখবে কি রাখবে না, তার কোন কন্টেন্ট কোথায় থাকবে, সেটার একটা অ্যানালাইসিস বা একটা টাস্ক আগে দাঁড় করে দিতে হবে। তারপর আপনি কোডিংয়ে হাত দেবেন। যে কোনো জিনিস করার আগে তার অ্যানালাইসিসটা আগে মেন ফ্যাক্টর, তাহলে কি হবে, কাজ করাটা সহজ হয়ে যাবে। আর আপনি দেখে কাজ শুরু করে দিলেন, মাঝপথে যা দেখবেন চেঞ্জ আসলো, তখন কিন্তু ঝামেলা, আবার সব ডিলিট করো, খুব কষ্টকর। এই জন্যে আমরা কোনো একটা ওয়েবসাইট যখন লেআউট ডিজাইন করি, আমরা গুগলে যা সার্চ দিই HTML লেআউট, HTML লেআউট। এখন লেআউট করতে গেলে CSS এর কিছু প্রপার্টি মানে লাগবেই আমার। আমি প্রপার্টি মানে আলোচনা করতেছি HTML লেআউট। তো লেআউট বলতে কি বুঝতেছি, একটা ওয়েবসাইট কেমন হবে, কোথায় কোনটা থাকবে, তার একটা টাক্সার দাঁড় করে না। আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করলে, যেমন আপনার দারাজে.com এ অনেকে প্রোডাক্ট অর্ডার করে নাই, দারাজে ই-কমার্স সাইট নাকি, দারাজ আছে, বাগডুম আছে, তারপর অথবা অনেক সাইট আছে না এরকম, তারা ই-কমার্স সাইট বাংলাদেশের টপ লেভেলে, তারা কি প্রোডাক্ট সেল করতেছে, তাদের সাইটগুলো কেমন, এই যে তারা এখানে টপ নিয়ে আপনি রাখছে, এখানে সার্চিং বার রাখছে, এখানে কি তাদের যতগুলা ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি আছে সব, এটা কি প্যারেন্ট ক্যাটাগরি, ওই ক্যাটাগরি কি আবার সাব ক্যাটাগরি, তার আবার চাইল্ড ক্যাটাগরি আছে। এটা হচ্ছে মেন ক্যাটাগরি, যেমন টিপি আর হোম অ্যাপ্লায়েন্স, এর মধ্যে গেলে আবার অনেক কিছু আছে, আবার অডিওর আন্ডারে কি আবার চাইল্ড ক্যাটাগরি করছে। এগুলো হচ্ছে স্টেপ বাই, এগুলো প্রত্যেকটা ডাইনামিক কাজ পরে করছে এরা। তাহলে এই যে ডিজাইন, এখানে আবার কি স্লাইড শো করছে, তাদের কি কি অফার দিচ্ছে, এখানে স্লাইডার আসতেছে না একটার পর একটা। এটা কি কাস্টম ব্যানার, কি তারা ডিজাইনারটা বানায় নিছে, তাই না? এদের ব্যানারটা এরা বানায় নিছে স্লাইডারে। এখানে কিছু কি টপিক দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু লিঙ্ক দেওয়া আছে, এখানে কি প্রোডাক্টগুলো শো হয়েছে নাকি, এই অফার দিচ্ছে। সেম এই সাইডটা এরকম, আমি যদি বাঘ ডুবে ঢুকি তাহলে তাদের সাইডটা আলাদা। আমি যদি আমাদের পিপলার থেকে ঢুকি, তা একটা ডিজাইন এক এক রকম হবে। যেমন এটার সাইট আলাদা, কন্টেন্টের প্রয়োজনে এটা ডিজাইন এরকম করে করা হয়েছে। এখানে ন্যাপ বারটা কি, এটা নেভিগেশন বারটা হচ্ছে এই সাইডে দেওয়া হয়েছে, আর এই সাইডে কি রাখা হয়েছে। আবার হোভার করলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে না, ইমেজটা গোল আছে, ব্যাকগ্রাউন্ডে কালার লোড হচ্ছে, এই যে এই কাজগুলো করেছে। এইটাতে আবার কেমন, এটা কি দারাজের মতো, দারাজ অন্যরকম, এটাতে কিন্তু আবার আলাদা, তাই না? ডিজাইন একটা একরকম। তো HTML লেআউট বলতে এরকম একটা ওয়েব পেজের টাক্সারটা কেমন হবে। আমি একটা ইমেজ আমরা গুগলে এখান থেকেও পাইতে পারি। এই যে ওয়েবসাইটে টাক্সারে যদি যাই, কত রকমের টাক্সার হইতে একটা ইয়ে করে নিচ্ছি আমরা, কেমন হবে। হ্যাঁ, এমটি প্রজেক্ট করার আগে এরকম ডিজাইন। এখন এইগুলো করতে গেলে আমাকে কিছু কনসেপ্ট, আমি একটা ইমেজ আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই যে লেআউট নামে একটা টাক্সার দিয়ে দিচ্ছি, দেখেন। আর আমরা একটা ফোল্ডারও নিয়ে নিই এখানে, এটা আসতে থাক। আমরা আরেকটা প্রজেক্ট ফোল্ডার নিই এখানে আপনাদের, লেআউট নামে। এইটার ভিতরে একটা কি নেব, একটা ইন্ডেক্স ফাইল, তারপরে আর কি থাকবে, একটা style.css, ইমেজ থাকলে থাকতেও পারে, ফোল্ডার। এই হচ্ছে লেআউট ফোল্ডার নিলাম। এখানে আমরা মার্কআপটা করে দিই HTML, এটা তো পারি আমরা খুব সহজে। HTML দিলাম, তারপর কি করতে হয়, লিঙ্ক করতে হয় না, li and k নাকি, লিঙ্কটাকে li লিঙ্ক, লিঙ্কের ভিতরে কি থাকে, href হাইপার রেফারেন্স, ফাইলের নাম style.css, তারপর কি দিতে হয়, রিলেশন অ্যাট্রিবিউট, এটা কি ধরনের, স্টাইল, সেটাই তো মোটামুটি আমাদের মনে আছে। ওকে, আমরা লেআউট নিয়ে ডিসকাশন করলাম। দেখেন এখানে 4টা ইমেজ আছে, একটু ভালো করে দেখি। 4টা ওয়েবসাইটের লেআউট কিন্তু 4 রকম। এখানে দেখেন সব জিনিস আছে আগে পরে। যেমন এই সাইটটা, এখানে কোম্পানির লোগো, ওয়েবসাইটের লোগো থাকবে, এটা মাস্ট বি, একটা লোগো থাকবে বা ব্র্যান্ড নেম থাকবে কোম্পানির। তারপরে কি দিচ্ছে, নেভিগেশন হচ্ছে মেনু বার, তাই না? নেভিগেশন হচ্ছে মেনু বার। ন্যাপ নামে একটা ট্যাবই আছে, HTML ন্যাপ নামে ট্যাব আছে, হেডার নামে ট্যাব আছে, ফুটার নামে আলাদা ট্যাব আছে। HTML5 এগুলো দিয়ে দিচ্ছে, হ্যাঁ HTML5 এগুলো অ্যাড করে দিছে। আগে তো টেবিল দ্বারা লেআউট করা হতো। তারপরে এখানে হেডার বা ব্যানার অথবা স্লাইডার যেটাই রাখি, স্লাইড শো হইতে পারে ইমেজের। এখানে সাইড বার রাখছে, এখানে মেন এরিয়া, তারপরে কি রাখছে, ফুটার। সেম থিঙ্কিংটা এখানে সবার চেঞ্জ হয়ে গেছে। লোগো এপার দিচ্ছে, মেনু কোথায় নিয়ে গেছে, রাইট সাইডে নিয়ে চলে গেছে। আর এখানে হেডার বা ব্যানার দিচ্ছে, এখানে কিছু ইন্ট্রোডাকশন টেক্সট থাকবে, কোম্পানির ইনফরমেশন থাকতে পারে,
ওকে, তারপরে 4টা বক্সে 4 রকমের সার্ভিস রিলেটেড তথ্য থাকতে পারে। তারপর ফুটার, আবার এখানে কি করছে, লোগো রাখছে, মেনু বারটা পুরোটা এখানে কি লেফট পারে দিয়ে দিছে পুরোটা, যেটা যে দাঁড়াতে করছে একটু আগে দেখলাম সাইড বারে করছে না। ওকে, আবার এখানে কি করছে, কিছুই রাখেন, বাগডোমের মধ্যে দেখেন কি করছে, 4টে করে প্রোডাক্ট একটা করে রাখছে। যেখানে বাগডোমে ঢুকলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বেশি সব কি ওরা কোনো রাখেনি, মেনু এখানে কিন্তু আছে, এটাকে মেগা মেনু বলা হয়। হ্যাঁ, হোভার করলে দেখেন মেনু, বড় একটা মেনু নামতেছে। এটা করতে গেলে আবার যে করি লাগবে, মেগা মেনু করতে গেলে জাভাস্ক্রিপ্ট যে করি কাজ আছে। মাউস ধরলে চলে আসতেছে। আমরা মেনু একটু দেখবো যে কীভাবে নর্মাল একটা মেনু বানাতে হয় এখানে উপরে বা সাইডে, যেটাই দেখি, যেহেতু লিস্ট করছি মেনু পারবো। তাহলে এই লেআউটগুলো আমরা কীভাবে ডিজাইন করব, এটা করার আগে আমার সিএসএস কিছু জিনিস লাগবে। আর হচ্ছে আমরা যদি বলি যে এখানে যে কোনো আইটেম দেখতেছি এক একটা কি ডিভিশন, প্রত্যেকটা এক একটা কি ডিভিশন, ডিভিশনের আন্ডারে কন্টেন্ট থাকবে, তাই না? এটা একটা ডিভিশন, এইটা একটা ডিভিশন, প্রত্যেকটা এক একটা ডিভিশন। ডিভিশন মানে একটা ডিপ ট্যাগ লাগবে, প্রত্যেকটা একটা একটা ডিপ। ওকে, আমি যদি আপনাদের এখানে সিম্পল একটা আঁকাই পেন টুলের মাধ্যমে, খাতা কলম নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে, মনে রাখেন আজকের জন্য মাপ, নেক্সট ক্লাসে খাতা কলম নিয়ে আসবেন। মানে কোন দিন কোনটা করাই একটু টুইকে রাখতে হবে। হ্যাঁ, নোট করে রাখতে হবে, ক্লাসের ডেট দিয়ে মেন টপিকগুলো টুইকে রাখবে। তাহলে কি হবে, 20তম ক্লাসে যাওয়া যাতে 2 নম্বর ক্লাসে কি হয়েছিল মনে থাকে জানো বললে সুবিধা। কারণ হচ্ছে 20 নম্বর ক্লাসে যায় 2 নম্বর ক্লাসে কি করছেন আপনার কিছু মনে থাকবে না। HTML হয়তো করতে মনে থাকবে, যখন পিএইচপি শুরু করবো তখন আরো কঠিন হয়ে যাবে। তখন ওই যে প্রথম ক্লাসে কি করছেন শেষে যায় কিন্তু আর মনে থাকবে না। আর যদি নোট করা থাকতো তাহলে বাসায় যাদের পেজটা একটু উল্টালে টপিকগুলো অন্তত মনে পড়বে, এবং টপিক মনে পড়লে তখন মনে হয় স্যার এই করাইছিল এই টপিকের, তাছাড়া কোনো ওয়ে নাই। এই হচ্ছে সাদা অংশ কি একটা ওয়েব পেজ, সাদা অংশ ওয়েব পেজ। আমরা সাদা অংশ ওয়েব পেজের লেআউট 2 ধরনের হইতে পারে। ওয়েব পেজের লেআউট কয় ধরনের হয়, 2 ধরনের। একটা হচ্ছে ফ্লুইড লেআউট, একটা হচ্ছে বক্স লেআউট। বক্স বলতে নির্দিষ্ট একটা উইডথ থাকবে, যত বড় ওয়েবসাইট মানে ডিভাইস হোক না কেন ডিসপ্লের একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। আর একটা আছে হচ্ছে ডিসপ্লে যত বড় কন্টেন্ট কি অটোমেটিক তত বড়ই হবে, মানে পুরো জায়গা জুড়ে আসবে। যেমন এরা কি এখানে কিছু অংশ বাদ দিছে না, এরপর বাদ দিছে, এখানে যায় এখানে কিছু অংশ বাদ, এখানে কিছু, কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখেন কোনো বাদ নাই, আমাদের ওয়েবসাইটে কোনো বাদ নাই। এবং এটা রেসপন্সিভ, যখন মোবাইলে যাবো দেখেন অটোমেটিক রিসাইজ হয়ে যাচ্ছে। এবং মেনুটা কি আর আছে এখানে, আগের মেনুটা কি কলাপসেবল মেনু হয়ে গেছে এখন, এটাকে বলা হয় রেসপন্সিভ মেনু বা মোবাইল মেনু। যখন ডেস্কটপে যাবো তখন কি ফুল মেনু হয়ে যাবো, যখন আমরা মোবাইলে চলে আসবে তখন কি এখানে ক্লিক করলে দেখতে পাবে লিঙ্কগুলো, না হলে এরকম থাকবে, এটাকে বলা হয় মোবাইল মেনু। আবার এখানে গেলাম, এই যে মেনু আছে এখন, এইগুলো হচ্ছে রেসপন্সিভের কাজ। আচ্ছা, আমি আগে 3টা ডিভিশন নেই, এটা একটা পুরো একটা ডিভিশন, এই অংশটা হচ্ছে একটা ডিভিশন, তার ভিতরে আমি 3টা ডিভিশন নিলাম, এর একটা ডিভিশন, তার মানে 3টা ডিপ না। ওকে, আমরা আগে লেআউট করার আগে বেসিক কিছু কনসেপ্ট ভাগ করে নিই। আমরা 3টা ডিপ নেই, বক্স কি নিলাম, ডট বক্স। এখন যদি ট্যাব দেই তাহলে কি হবে, একটা ক্লাস জেনারেট হয়ে যাবে, ডিপ দেয়া কি হলো আবার দেখি ডট বক্স। এটা হচ্ছে ইমিট প্লাগ ইন, ইমিট নামে একটা প্লাগ ইন আছে যেটা এটা মধ্যে বিল্ডিং দেওয়া আছে। আমি এটা লিখে ট্যাব দিলাম, সময় নিলে হবে না, অনেক পর্যায়ে যদি করি তাহলে কিন্তু আর কাজ করবে না। ইমিটে লেখার পরই ট্যাবটা দিতে হবে, এখন আর কাজ করে না। তার মানে কি লেখা শেষ, ট্যাব দিলাম, কি হলো আমাকে ডিপ লিখতে হলো না, ক্লাসও লিখতে হলো না, একবারে কি হয়ে গেল অটো জেনারেট করলো না। তারপরে কি করতাম, div ডিপ, প্রথমটাকে আসবেন ক্লাস, তারপর কি লিখতাম বক্স, আর এটা কিভাবে লিখলাম ডট বক্স, একটা ক্লাসের নাম বললাম বক্স, ট্যাব দিলাম, কাজটা কত তাড়াতাড়ি হলো, 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। ওকে, বুঝাইতে পারলাম বিষয়টা কিভাবে কাজ করতে হয়। কোডিংটা খুবই স্পিডলি কোড করতে পারবো আমি যদি এটা জানি। যেমন তাহলে আমার কয়টা ডিপ দরকার, ওখানে 3টা ডিপ দরকার, বক্স গুণন 3, ট্যাব দিলাম, কয়টা হয়ে গেল, কি করলাম ম্যাজিক না, 5টা ডিপ দরকার, একই ক্লাস হবে, তাহলে স্টার 5 দিলাম, 5টা ক্লাস হয়ে গেল, 5টা ডিপ একবার হয়ে গেল। কত দ্রুত কোড করা যায় এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। ওকে, তাহলে আপাতত 3টা ডিপ নিলাম। এখন এই ডিপের ভিতরে কিছু আছে নাই, তো আমরা কি দিই, একটা হচ্ছে h3 নিলাম, লরেম। হোয়াট ইজ লরেম, লরেম কি, লরেম হচ্ছে কিছু লেখা মানে দামি টেক্সট। এটা লিখে যখন ট্যাব দিব দেখেন LORM, ট্যাব দিলাম, হয় না, কেমন হলো LORM, কি হলো, কয়টা ওয়ার্ড হবে, 10টা।
যত বড় প্যারাগ্রাফ দরকার, এখন তো দামি টেক্সট, আমি তো টাইপ করে করে সেটা ঘর পূরণ করার দরকার নাই। ক্লায়েন্ট যখন লেখা দেবে লেখাগুলো এখানে বসায় নেবে, অথবা ডাইনামিক করলে তো এখানে ডাইনামিক সাইড থেকে আসবে, প্যাকিং থেকে আসবে। আমাকে তো এটা টেনশন করার দরকার নেই, আমার হচ্ছে ডিজাইন দরকার। এখন ডিজাইনের মধ্যে কিছু লেখা রাখলাম, ওকে। এটা কপি করি। আচ্ছা, প্যারাগ্রাফ দিই আমরা, H3 না দিয়ে প্যারাগ্রাফ, একই কথা, পি লরেন্স, ওকে। তাহলে এখানেও একটা পি নিলাম, দুটো পি নেই, লরেম। আচ্ছা, বারবার এদিকে চলে যাচ্ছে তাই না? ওয়ার্ড র্যাপে যে ওয়ার্ডে ইয়া করছিলাম না আমরা, তাহলে এটাতে এই যে ভিউতে যাবেন, ভিউ যাওয়ার পর দেখেন টগল ওয়ার্ড র্যাপ আছে না, এটা দেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, আমার কোডের অ্যালাইনমেন্ট ঠিক আছে এখন? নাই, কি শিখেছিলাম? অল্টার শিফট এফ নাকি? দেয়ার আর মাল্টিপল ফরম্যাট। ওই যে পিটার দিছি তো, পিটারের কারণে এটা হয়েছে। পিটারের এক্সটেনশন কি দিলাম? কন্ট্রোল, একটু আগে যেটা দিলাম, হ্যাঁ কাজ করছে, কন্ট্রোল সে অল্টার এফ, ওকে। এখন যদি যাই লাইভ সার্ভার রান করলাম, কি আছে? 3টা ডিপ। আচ্ছা, আমরা সিএসএস এ একটু কাজ করি। এই সিএসএসটাকে কি করব? স্পিল্ড করে এই যে এখানে ক্লিক করলে কি হবে? ডানে পাবে সিএসএস এর পর আসলে এরপর মার্কআপ থাকলো, ওকে। আমরা বক্স নিছি না, বক্স নামে, তাহলে বক্স নামে যে ডিপটা আছে ডট বক্স না, যেহেতু ক্লাস তাহলে কি ডট, এটার আমরা হাইট দিলাম, কি দিলাম? হাইট 100 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ, বক্স হাইট দিলাম, আর হচ্ছে কি দিলাম? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড রেড, দেখি কি হয়। লাইভ সার্ভারের সুবিধা কি? অটো, আমি এখানে রান করার দরকার নেই, একাই রান করছি, যে অটোমেটিক 3টা বক্স হয়ে গেছে। আচ্ছা, 3টা ডিপের, আচ্ছা লেখাই তো দেখা যায় না, তাহলে কেমন হলো? হ্যাঁ, আচ্ছা, রেড কালার না দিয়ে আমরা কালারে কোড শিখেছিলাম, মনে আছে? কালারে কোড 0 থেকে 9, এ থেকে 16 ক্যারেক্টারের যে কোনো 6টা অথবা 3টা। তাহলে এখন কি কালার হয়ে গেল? গ্রে কালার হয়ে গেছে। আর পি এর হচ্ছে, এখন দেন ডিপ তো ব্লক এলিমেন্ট তাই না? আমি কি ডিপের কোনো মার্জিন প্যাডিং দিছি? এই ডিপের মার্জিন প্যাডিং দিয়ে বাই ডিফল্ট হাইট এবং ইয়া বলছে, হাইট বলে দিচ্ছি, শুধু উইথও বলি নাই। তেমন এখানে আমি বললাম যে ঠিক আছে, 3 জনের উইথ 3 রকম হবে। এখানে আমরা বললাম প্রত্যেকটা বক্সের উইথ কত? 200 পিক্সেল নাকি? এটার আবার সেমিকোলন এমনি চলে আসে, লাস্টে সেমিকোলন দিতে হয় না। 200 পিক্সেল। এখন 200 পিক্সেলের মধ্যে যে লেখা দিছি, লেখা কিন্তু আটতেছে না, এখানে আটতেছে মানে কি? ওভারফ্লো হয়ে গেছে, মানে আমার যে জায়গা তার মধ্যে অতিরিক্ত, গ্লাসের মধ্যে পানি ঢালছি, ওভারফ্লো হয়ে কি পড়ে যাচ্ছে। এখন আমার ডিপের যে জায়গা হাইট উইথ, এর মধ্যে যত কন্টেন্ট আছে এই লেখাটা কিন্তু আর দেখা যাচ্ছে না, মানে ওভারলেপ হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। এন্ড এটা হিডেন করার একটা ওয়ে আছে, এটা হিডেন করা যায়। আবার এটার জন্য কি ওভারফ্লোর নামে একটা প্রপার্টি আছে, যদি কোনো কারণে এরকম হয় যে ওভারফ্লোর কারণে এটা হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওভারফ্লো হিডেন, তাহলে কি হবে? আচ্ছা, আমরা এটার একটা বর্ডার দিয়ে দেখি। বর্ডার শিখছিলাম না, মনে আছে? বর্ডার 2 পিক্সেল রেড। কোন লেখা কি এখন কি ওভাররাইট হয়েছে কিন্তু হিডেন হয়ে গেছে, একটা আপনার মধ্যে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। অথবা আমরা একটা করতে, হিডেন না করে ওভারফ্লো স্ক্রল করা যায়। কি করা যায়? স্ক্রল। তাহলে যেটা হবে, ঠিক আছে, ওভারফ্লোর বিষয়টা বুঝলাম, যে যখন কোনো একটা ডিপের ভিতর কন্টেন্ট জায়গাতে বেশি হয়ে যায় তখন ওভারফ্লো অবশ্যই হবে, জায়গা তো নাই, তখন আমরা ওভারফ্লো প্রপার্টি হিডেন অথবা স্ক্রল করতে পারি। এটা একটা কাজ আছে, ওভারফ্লোর কাজ। আচ্ছা, আমার বিষয় টপিক ওইটা না, এখন আমরা এই ডিপটাকে পাশাপাশি নিয়ে আসবো। বর্ডার টর্ডার সব বাদ দিয়ে দিলাম। কি করলাম? এই যে 3টা ডিপ, উইথটাকেও আমি বাদ দিয়ে দিই। উইথটাকে কি করলাম? উইথ হচ্ছে ধরেন এখানে আমরা 3টাকে ভাগ করলাম, এটাকে 100% করে দিই। কত করে পরে ভাগে? 33.33। তো আমরা পিক্সেলে না দিয়ে রেসপন্সিভ জন্য 33.33% দিলে কি বেটার হবে। পিক্সেলে দিলে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন না, হচ্ছে যখন প্যাডিং মার্জিন দিবেন কতটুকু প্যাডিং মার্জিন দিব, আর পার্সেন্টেজে থাকলে বেটার হয়। আসছে? আচ্ছা, 33%, ভালো কথা।
এখন ডিপে তো উইথ দিছি, কিন্তু ডিপগুলো কি নিচে নিচে আসছে, পাশাপাশি তো আসে নাই। আমার দরকার কি এক লাইনে না, এই যে এক লাইনে আর দরকার না, তিনটাই এক লাইনে চলে আসবে। তাহলে কিভাবে সম্ভব? ফ্লোট নামে একটা প্রপার্টি আছে, ফ্লোট দ্বারা কি করা যায়, ব্লক এলিমেন্টে ডিসপ্লে দ্বারা করা যায়। আমি যদি এখানে বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন বলে কি হবে, এক লাইন চলে আসছে, তখন কিন্তু ডিজাইনে কাজ করবে না। একটা প্রবলেম আছে এখানে, ডিসপ্লে যদি দেই তো এটাকে কি করবো আমরা, ডিসপ্লে এক্ষেত্রে ডিসপ্লে হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে হয়, এভাবে সরাসরি ডিসপ্লে দিলে হবে না। তো আমরা একটা কাজ করতে পারি, ফ্লোট কি দিতে পারি, ফ্লোট লেফট অথবা রাইট যেটাই বলি। আসছে, তিনটাই এক লাইনে চলে আসছে। আচ্ছা ভালো কথা, এটা থাক। আমরা এখানে এই লেখাগুনা পি দিছি না, এখানে H1 H3 দেই, তাহলে H3। তিনটা। এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে তিনটা তো আসছে, ভালো কথা। আমরা এদের একটা বর্ডারও দিয়ে দিলাম, 33% দিছি, আর হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এখন কি হলো, তিনটাকে পাশাপাশি আছে, নামে গেছে। কেন নামে গেল, মানে বর্ডার দিছি না, বর্ডার তো একটা জায়গা নিয়ে নিছে। এখন তিনজনে তো 100% ভাগ করে দিছি 33 পরিমাণে। এখন বর্ডারটা কি অতিরিক্ত হয়ে গেছে, তার জন্য যখন জায়গা পাচ্ছে না রাইট সাইডে, তার জন্য কি আর অতিরিক্ত জায়গা নাই, তখন এটা কি নিচে নেমে গেছে, এই একটা প্রবলেম। আবার মনে করেন এখানে আমি এইটা শেষে, সবকিছু শেষে ডিপের পরে একটা পি দিলাম, এই পিটা কোথায় চলে গেছে, এখানে ফাঁকা পাইছে। মানে এই জায়গায় কার থাকার কথা, 3 নম্বরটা না, 3 নম্বরটা থাকার কথা, কিন্তু লাস্টেটা এখানে। তখন কি ফ্লট যখন করি কোন একটা এলিমেন্ট, তখন কি ভাসমান অবস্থায় থাকে। হ্যাঁ, আপনার মার্জিন 2 পিক্সেল তো আপনি ওটা ভাগ করেছেন সমান ভাগে, কিন্তু আপনার মার্জিন 2 পিক্সেল কোথায় গেল? মার্জিন দেইনি তো আমি এখনো। ওই যে আপনার মার্জিনের সলিড 2 পিক্সেল দিছে, ওটা তো বর্ডার, ওই জন্য তো অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে কি 2 পিক্সেল করে নিছে না তার দিকে, এখন তো জায়গা হচ্ছে না। তো এই জন্য কি থার্ড আইটেমটা কোথায় নেমে চলে আসছে, নিচে চলে আসছে। এখন যখন ফ্লট করা হয় তখন জায়গা না হলে একটা প্রবলেম, এটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ওই যে উইডটা কমাই দিলেই তো হয়ে যাবে। কমাতে দিব না আমি, আমাকে তো 100% করতে হবে। এটার সলিউশন আসবে এখন, সেটা বললাম যে এটা তো হয়। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, উইথ কমালে তো হবে না, আমাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। আমাকে বলা হয়েছে সমান 3 ভাগে ভাগ করা, কিন্তু আবার কন্টেন্ট ঠিকই থাকবে। এটা করার জন্য স্টারটা কি জিনিস, এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। এটা ইউনিভার্সাল সিলেক্টর। এইটা HTML এ যত ট্যাগ আছে সবার বাই ডিফল্ট যে প্যাডিং মার্জিন থাকে এটা রিসেট করা যায়। তো আমরা লেআউট করার জন্য বক্স সাইজিং, বর্ডার বক্স, এই একটা প্রপার্টি, এইটা দিলে তাহলে আর সমস্যা হবে না। মানে একটা এলিমেন্টের ধরেন হাইট উইডথ দিলেন 20 পিক্সেল, যতটুকু জায়গা হাইট উইডথ 20 পিক্সেল দিলেন, ভালো কথা। যখন ওটার মধ্যে আবার 10 পিক্সেল প্যাডিং দিবেন, তখন কি হবে, প্যাডিংটা সে কি করে, বাইরে চলে যায়, নিজের জায়গার থেকে বাইরে চলে যায়। সহজ করে দেখাই আমরা, এখানে ধরেন বক্স 2 নামে একটা ডিম নিলাম, বক্স 2 হাইট 20 পিক্সেল উইথ 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড ইয়েলো। আসছে 20 পিক্সেল তো অনেক ছোট হয়ে যায়, 120 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এই ডিপের ভিতর কোনো লেখা আছে, তাহলে আমরা এখানে একটা লেখা দিয়ে দিই, বক্স 2 বলে দিলাম যে বক্স 2 আসছে। এখন এই ডিপের আমি প্যাডিং দেব, হাইট উইডথ কত, 100 বাই 120 বাই 120। আপনি যখনই প্যাডিং দিবেন এখানে জায়গাটা কি হবে, প্যাডিং 20 পিক্সেল।
বক্সটা কি বড় হয়ে গেছে না মূল জায়গা থেকে? মনে হচ্ছে না বড় হয়েছে? একটু ভালো করে দেখেন, আমি ইন্সপেক্ট করি। এই যে বক্স 2 প্যাডিং উঠাই দিলাম। প্যাডিংটা কোথায় নিচ্ছে বলেন তো? প্যাডিংটা বা আমরা যদি এটা মারিয়া দেই তাহলে মূল জায়গা থেকে, আচ্ছা বক্স সাইজিং আমার এখানে দেওয়া আছে, এই যে এটা বন্ধ করি, নাহলে তো বুঝতে পারবেন না। এটা বন্ধ করি। আমাদের এটাও কি ভিতরে ঢুকে গেছে না? এটা একটা প্রবলেম। বক্স সাইজিং না বলাতে কি হয়েছে, এটাও যখন কোনো কিছু ফ্লোট করা হয় না তখন ওইটা ভাসমান অবস্থা, ওইটাকে ফিক্সড আমরা বক্স সাইজিং বর্ডার বক্স বসতে, এটা তো বলবোই, এটা তো লাগবেই। এইটার কাজটা হচ্ছে কি করে মূল জায়গাটা ঠিক রাখে, কিন্তু প্যারাগ্রাফটা মনে হচ্ছে এর ভিতরে ঢুকে গেছে, তাই না? এখন এটাকে সলিউশন করার জন্য একটা কাজ আছে। এই যে আপনার ফ্লোট যেখানে লেফট করছেন, ফ্লোট লেফট করছেন না, ফ্লোট লেফট, এন্ড কাকে ফ্লোট লেফট করছে? বক্স না? লাস্ট বক্স কোনটা? এটা না? এখানে ডট ক্লিয়ার ফিক্স একটা ডিপ নিলাম, আর এই ডট ক্লিয়ার বোথ। এখন আর প্রবলেমটা হবে না। এখানে যে বর্ডারে এখানে কন্টেন্ট আটতেছে না, এই জন্য, কারণ আমার ডিপের কি কন্টেন্ট বেশি হয়ে গেছে। কন্টেন্ট কি হাইটের অনুসারে, হাইট এখানে আমি অটো দিলাম, কি দিলাম? অটো। প্যারাগ্রাফটি কি ওর ভিতরে ঢুকছে? বক্স সাইজিং বলছি, এটা একটা সুবিধা, আর ক্লিয়ার বোধ করে দিছি। এখন বক্স সাইজিংও ধরেন বললাম না, বক্স সাইজিংটাও আমি বাদ দিয়ে দিলাম। তারপরে যে বর্ডার পাইছে, বর্ডার পাইলে তো হবে না, বক্স সাইজিংটা হচ্ছে জায়গাটা আটতেছে না। তাহলে এটার আর একটা সলিউশন আছে, আমরা ওভারফ্লো হিডেন করতে পারি। এটার একটা প্যারেন্ট, এই ক্লিয়ার ফিক্স না করে এই তিনটা ডিবেক আমরা একটা প্যারেন্ট ডিবের মধ্যে রাখতে পারি, কন্টেনার নামে একটা ডিবের মধ্যে রাখতে পারি। তাহলে যেটা হবে, আমি সব ডিলিট করে দিলাম। আচ্ছা, বক্স সাইজিংটা এটা থাক, বক্স সাইজিং বললাম, বক্স সাইজিং থাকবে, এটা সবসময় থাকবে, রাখবো আমরা ডেমোতে ক্ষেত্রে। আমরা কি নিব? ডিপ ক্লাস কন্টেনার, একটা বাক্স, তারপরে কন্টেনারের মধ্যে বক্স নামে তিনটা বাক্স নিব। তিনটা বাক্সের মধ্যে এখানে 1 2 3। ওকে, তাহলে কন্টেনারে কি বলতে হবে? ওভারফ্লো হিডেন। তার এখানে বক্সটাকে কি বলবো আমরা? বক্সের উইথ কি হবে? উইথ হবে 33.33%, আর কি হবে? ফ্লোট হবে ফ্লোট লেফট। তাহলে আর কোনো প্রবলেম নাই। তিনটা হয়ে গেছে, তিনটা ডিপ। এখন লেখা কম তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা লেখাগুলো যদি বাড়াই দিতাম অথবা ইমেজ দিতাম তাহলে বুঝতে সুবিধা হতো। লরেম লরেম হয়ে গেছে তিনটা টিপ। তিনটা টিপ সহজ, যেমন 33% করে নিছে, এবং বক্স সাইজিং বলা আছে প্যাডিং মার্জিন দিলে কি এর ভিতরে প্যাডিং মার্জিন পাবে। বা আমরা এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিছি, বিজি ব্ল্যাক দিলাম, আর হচ্ছে কালার সাদা দেই, হ্যাশ এফএফ এফএফ। তিনটা ডিবে ভাগ হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারি খুব সহজেই? ওভারফ্লো এই যেটা, এটার আরেকটা সলিউশন আছে। বর্ডার প্রয়োজন হলে দিব, বর্ডার এখন যদি মনে হয় যে বর্ডার দেওয়া দরকার তাহলে বর্ডার দিব, বর্ডার হলে দরকার নেই। আরেকটা সলিউশন আছে এটার। সিএসএস এর ছোট ক্লাস আছে, ওই যে গত ক্লাসে টেবিলে করেছিলাম না, এনটি চাইল্ড, মনে আছে? এনটি চাইল্ড ইভেন্ট দিয়ে। তো এরকম বিফোর আফটার নামে ছোট ক্লাস আছে, বিফোর এবং আফটার। এটা খুব কাজে লাগে, ডিজাইনের ক্ষেত্রে খুবই কাজে লাগে, হেল্পফুল। কোনো ইফেক্ট দিতে গেলে বা হোভারে কোনো একটা ইফেক্ট অ্যাড হবে যখন মাউস ধরবে, দেখেন না বিভিন্ন সাইডে মাউস ধরলে কোনো একটা ইমেজ আসে বা মুভ হয়, বিফোর আফটার দিয়ে অনেক কিছু করা যায়। বিফোর আফটারের কাজটা কি? লেআউটে, মূল লেআউটে কিন্তু আমি এখনো যাই না, এটা বোঝাচ্ছি কি কি ইউজ করতে। প্লট ইউজ করলাম, ওভারফ্লো ইউজ করলাম, এই প্রপার্টির ব্যবহারটা দেখলাম। আমরা এখন দেখবো হচ্ছে বিফোর আফটার দেখব। যেমন এখানে একটা H3 নিলাম, কারণ আমার নাম লিখলাম। ওকে, এখন
আমি চাচ্ছিলাম আমার নামের আগে এমডি কথাটা যুক্ত হবে সিএসএস এর মাধ্যমে, আর শেষে রহমান যুক্ত হবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমার প্রপার্টি নাম কি H3 কোলন B4 সেকেন্ড ব্র্যাকেটে শুরু শেষ। দেখেন এটা হচ্ছে সিলেক্টর, তারপরে কি ডট কোলন B4 দিলাম। B4 আপনার ইউজ করলে কন্টেন্ট এই কথাটা ইউজ করতে হবে। কন্টেন্টের মধ্যে আমি দিলাম এমডি স্পেস, আসছে এমডি। অথবা কোনো বিফোর আপনাদের কোনো একটা এলিমেন্টের সামনে আগে পরে কি কোনো ডিজাইন অ্যাড করা যায়, কোনো আইকন অ্যাড করা যায়, এটা করা যায়। এই জন্য বিফোর আফটারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আফটার বলে কি হবে, আফটার আসছে এমডিটা ইনস্পেক্ট করলে দেখেন এখানে কি দেখায়, এই যে এখানে কোলন দিয়ে কি কোথায় যোগ হয়ে গেছে। আলটিমেটলি এটা কিন্তু ট্যাগে দেখাচ্ছে না, কিন্তু এখানে করলে বিফোর আফটার ভ্যালুটা কি দেখাচ্ছে না, এই ভ্যালুটা দেখাচ্ছে। তাহলে আমরা আপনাদের এমন একটা ডিজাইন করে দিই যেটা দ্বারা আপনি ইচ্ছা মতো লেআউট বানাতে পারেন। আমরা এমন কিছু কোড লেখা রাখবো ডিফল্ট 5-8-10 লাইনের, তাহলে আপনি ইচ্ছা মতো লেআউট বানাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, এইটার জন্যে তার আগে আমার যে জিনিসটা দরকার, আপনারা W3 স্কুলে এখানে যান, যার পর CSS এ যান, রেসপন্সিভ ডিজাইন, CSS রেসপন্সিভ ইন্ট্রোডাকশনে যাই। হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েবসাইট? আমরা যখন এইটুকু একটু ফলো করে দেখি, একটা ওয়েবসাইট বানালাম, ডেস্কটপে দেখতে এরকম লাগতেছে, ওই যে বললাম। আর যখন আমি ল্যাপটপে গেলাম তখন কি হলো, এই সাইড বারটা রাইট সাইড বারটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে, লেফট সাইড বারটা আছে। আর যখন মোবাইলে গেছি সব এক লাইন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর আমার ওয়েবসাইটে এরকম হতে হবে, আমি ডিসপ্লে ডেস্কটপে একরকম, মোবাইলে গেলেও যাতে সুন্দর করে কি অটোমেটিক রিসাইজ হয়ে যায়, এই কাজটা করতে হবে। এবং এটা করার জন্য এই যে এখানে একটা ওয়েবসাইট বানাইছে, খুবই সিম্পল, চায় না এখানে মেনু বানাইছে, এটা কি মেনু না, হালকা এখানে সাইড বার দিছে, এখানে মেইন কন্টেন্ট রাখছে, এখানে কি ফুটার। পরের স্টেপে যাই, আরেকটা জিনিস শিখতে হবে, হোয়াট ইজ ভিউ পোর্ট, এটা বুঝতে হবে। ভিউ পোর্টের জন্য আমার ওয়েবসাইটে রেসপন্সিভ সাইট করতে গেলে এই ট্যাগটা দিতে হবে হেডের ভিতরে। হেডের মধ্যে আমরা কার্ড সেট ইউজ করছি নাকি, মেটা কার্ড সেট ইউজ করছি, তাই না, মেটা ক্যারেক্টার সেট। তারপরে এটাও লাগবে, এইটা ছাড়া রেসপন্সিভ কাজ হবে না, এই ট্যাগটা লাগবে। আর মেটার আরো ট্যাগ আছে, মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, মেটা অথর, মেটা নিয়ে ট্যাগ। বাজারে দেখবেন যে মেটা ট্যাগ লিখে সার্চ দিবেন, HTML মেটা লিখে। সিরিয়ালই তো করতে, কাজের যেগুলো করতেছে সিরিয়াল বাই করতেছে। এখন তো আমি এতগুলো ট্যাগ ধরে পড়াবো না আপনাদের, মানে আপনাদের ডিজাইনে যত দরকার। এখন যদি আপনি বলেন যে স্যার আমাদের এখানে যতগুলো টপিক আছে সব ধরে পড়াবো, তাহলে তো 2 মাস লাগবে। আর এমন কিছু না যে বাদ দিয়ে যাবো, যেটা মেজর সেটা কিন্তু আগে শিখতে হবে, তাই না। আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে মেইন পার্ট। প্রজেক্ট করবেন না, প্রজেক্ট করতে হবে তো নাকি। এখন আমি যে এতগুলো টাইম যেটা বললাম যে এখানে অনেক কিছু আছে, HTML এর হিউজ জিনিস শেখার আছে, কিন্তু আমার কাজ করতে কিন্তু সব লাগবে না, বা আমরা লাগেও না। হ্যাঁ, সব জিনিস জানা দরকার হচ্ছে যখন আপনার ভাইভা ফেস করতে যাবেন, টুকটাক সব জানা লাগবে। পরীক্ষার খাতায় কি আমরা একটা বইয়ের কতটুকু পড়ি, আপনারা যখন এক্সাম দেন একটা বইয়ের মধ্যে 100 মার্কের একটা কোশ্চেন হয়, বইয়ের কতটুকু অংশ পড়েন সেটা আমরা বলেন। 70% পড়ি না, আমরা বলি সালের প্রশ্ন করে, বোর্ডের কত বছর কি আসছে ওই প্রশ্নটা পড়া যায়। বইয়ের A to Z কি পড়ি আমরা, পড়ি না, কিন্তু আবার পড়তেও হয় ডিটেলস জানার জন্য। যখন ভাইবা আসে দেখেন আমার কি করতে হয়, সব পড়তে হচ্ছে। কাজ করতে কি সবটুকু লাগতেছে আমার। এই জন্য বললাম যে আমার এমন কিছু না যে আপনারা যা দরকার মানে সবই পাবেন, এমন না যে কিছু বাদ দিয়ে দেবো আমি। তাহলে আমরা এই যে বললাম যে রেসপন্সিভ ভিউ পোর্টে এটা ছাড়া কি হয়, এরা এখানে যে ডিটেলস দিয়ে দিছে। ভিউ পোর্টের সুবিধা হচ্ছে যে ভিউ পোর্ট মানে কি, আমরা যখন ওয়েবসাইটে যে ওয়েবসাইটে দেখি, ল্যাপটপে দেখি, মোবাইলে দেখি আর ডেস্কটপে দেখি, ওই ডিভাইসের যতটুকু রেজুলেশন বা উইথ যতটুকু আমার কন্টেন্টের উইথ কি হবে, অটোমেটিক অতটুকু কি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে এটাই বলছে যে মেটা নেম ভিউ পোর্ট কন্টেন্ট ইকুয়াল উইথ ইজ ইকুয়াল টু ডিভাইস উইথ, যে ডিভাইসে লোড দিবে সেই ডিভাইসের উইথ অনুসারে কি হবে, কাজ করবে। এবং ইনিশিয়াল স্কেল থাকে 0-1। এই যে এখানে একটা পার্থক্যটা দেখাচ্ছে। আপনি ভিউ পোর্ট ছাড়া দেখলে কি হবে, যখন জুম আউট করবেন মোবাইলে এরকম ছোট দেখাবে, আর যদি ভিউ পোর্ট থাকে কন্টেন্টগুলো কি অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা একটা বিষয়। ওকে, আমি আপনাদের নেক্সট ক্লাসে সিলেবাস দিয়ে দেবো, কি কি পড়াবো তার একটা লিস্ট দিয়ে দেবো।
সিলেবাস আমাদের রেডি হয়ে গেছে, ওটা দিয়ে দেবো, আর কন্টেন্টগুলো দিয়ে দেবো। রেসপন্সিভ ডিজাইন, এই জিনিসটা গ্রিড ভিউ, HTML5 অবশ্য ফ্লেক্স লেআউট ইউজ করে, গ্রিড ইউজ করে। গ্রিড জিনিসটা কি এটা ভালো করে বুঝলে আপনি যে কোনো ওয়েবসাইট এখন যে কোনো লেআউট দিলেই আপনি বানিয়ে দিতে পারবেন, যতভাবে লেআউট দেখ আপনি যে কোনো লেআউট বানিয়ে দিতে পারবেন। এটা করার জন্য আমাকে এই গ্রিড ভিউ সিস্টেমটা বুঝতে হবে। যেমন এরা কি এখানে 12টা কলাম আছে, আমরা কলাম করছি না, 12টা কলাম, বুটস্ট্র্যাপে 12 কলাম নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম CSS ফ্রেমগুলো সব গ্রিড ভিউতে কাজ করে। 12টা কলাম থাকে, এই 12 কলাম কম্বিনেশনে ওয়েবসাইট বানায় সবাই 12 কলামের। আর আপনি যদি কাস্টম বানান, কাস্টম বানাইতে পারেন, কোনো সমস্যা না। আমি যেমন একটা ডিপের উইথ দিলাম 25%, আর একটা দিলাম কি 75%, আমি কি ইচ্ছা মতো ফ্লোট করতে পারবো না? হাইড উইথ বলে ফ্লোট করলেই তো হয়ে যাচ্ছে। আর যদি আমি প্যারেন্টে কি ওভারফ্লো হিডেন করি তাহলে তো হয়ে যাচ্ছে, আমিও বানাইতে পারবো। আর এটা করার সুবিধা হচ্ছে যে আমি যদি গ্রিড ভিউতে করি আমার এই ওই কাজগুলো অনেক কমে আসবে। 10 লাইন কোড লেখা থাকলে আমি ইচ্ছা মতো লেআউট বানাইতে পারবো। আমাকে আর ওইভাবে করলে কি প্রত্যেকটা টেম্পলেটের জন্য আলাদা আলাদা কি কাস্টম প্রতিবার কাস্টম কোড লিখতে হবে। আর এটা হচ্ছে ওই যে একটু পরে যখন বুটস্ট্র্যাপ শিখবেন, 2-3 ক্লাস পরে যখন বুটস্ট্র্যাপ ধরবেন, তখন দেখবেন যে বুটস্ট্র্যাপে কি করে সব রেডি করে রেখে দিছে। আমরা এখন কি করতেছি, CSS লিখি, তারপরে কল করতেছি, এরপর ডিজাইন দিচ্ছি। আর বুটস্ট্র্যাপে কি করা আছে, সব CSS করা আছে, শুধু HTML কি করবেন, কল করবেন অল্টারনেটিভ। তো এখন বুটস্ট্র্যাপ যতই ইউজ করি আমার কাস্টম CSS জানতেই হবে। আর বুটস্ট্র্যাপের অনেক কিছু কি আপনার ওভাররাইট করতে হবে না। কারণ বুটস্ট্র্যাপের একটা বাটন দিলেন, বাটনের কালার আছে গ্রিন, আমার ক্লায়েন্ট বলতেছে না এটা রেড কালারের বাটন লাগবে, তেমন কি ওটাকে কাস্টমাইজ করতে হবে না আমার। আর বুটস্ট্র্যাপের একটা ডিপের উইথ দেওয়া আছে একরকম, বা একটা কার্ডের উইথ দিতে একরকম, আমাকে কাস্টমাইজ করতে হবে। এই জন্য র CSSটা ভালো শিখতে হবে, যে কোনটা দিলে কি হয়, কোনটা কতটুকু, কোনটার কি কাজ, এটা বুঝতে হবে। এখন এই জন্য আমি প্র্যাকটিক্যালি কোনটা, যেমন আমরা বললাম ফ্লট দ্বারা কি করতে, ব্লক এলিমেন্টে ডানে বামে সরাচ্ছি, আবার ডানে বামে সরাতে গেলে নিচেরটা উপরে চলে যাচ্ছে, তখন কি করলাম ওভারফ্লো হিডেন করে দিলাম। আবার ওভারফ্লো হিডেন কি হয়, যখন একটা ডিপে জায়গা থাকে না, কন্টেন্ট তো কি ওভারফ্লো বের হয়ে যায়, তখন ওভারফ্লো হিডেন করতে পারি, ওভারফ্লো কি করতে পারি, স্ক্রল করতে পারি। আবার কি ক্লিয়ার ফিক্স দিয়েও দেখলাম যে ক্লিয়ার করে করা যায়। তো আমরা এমন একটা স্ট্রাকচার করব, দেখেন এরা কি করছে, 12টা কলাম করছে, 12টা কলামের মধ্যে এখানে ভাগ করছে। দেখেন এটা কি নিছে, 3টার মধ্যে রাখছে, এটা 6টা, আর এটা কটা, 3টা, 3 4 12, এখানে তাহলে ভাগ করলে কত, 3 6 3 12 হয়ে গেল। আর আমার যে লেআউট আমি যেটা আঁকাইলাম, আমি এরকম বানাবো, অথবা এরকম করলাম, কয়টা দরকার, 4টা করব। আবার এটা 2টা হইতে পারে, ইচ্ছা মতো থাকতে পারে, আবার পুরোটা একটাও হইতে পারে। তাহলে এই লেআউটগুলো যখন বানাবো, আবার এটার মধ্যে 2টা আসতে পারে, তখন আমাকে এমন একটা স্ট্রাকচার বানাইতে হবে যাতে আমি ইচ্ছা মতো কলাম বানাইতে পারি। এবং কলামের মধ্যে এখানে কি থাকবে, আমার লেখা থাকবে, ইমেজ থাকবে, এই তো নাকি, অডিও ভিডিও থাকতে পারে, ভিডিও ট্যাগও থাকতে পারে, টেমপ্লেটে এইগুলোই থাকে। এখন আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করলাম তারা কি রাখছে, আমাদের পিপল অ্যান্ড ওয়েবসাইটে কি রাখছে, হোম পেজে গেলে এই যে 3টা কলাম বানাইছে, 3টা কলামের মধ্যে একটা আইকন রাখছে, একটা টাইটেল রাখছে, একটা প্যারাগ্রাফ, আর একটা কি বাটন রাখছে। আবার এখানে ইভেন্ট হচ্ছে, যখন আমি মাউস ধরতেছি 2টা কালার এসে ইয়ে হচ্ছে, এটা কিভাবে করছে এগুলো শিখতে হবে, এটা ট্রানজিশনের কাজ আছে। তারপরে এদিকে যেমন এই যে এখানে হোভার করলাম, এই যে একটু আগে কোর্স দেখলাম, এই যে হ্যাঁ কিছুই নাই, আবার চারিদিকে কি একটা বক্স শ্যাডো আছে মনে হয় ছায়ার মতো নাকি, মাউস ধরলে একটা কালার ব্যাকগ্রাউন্ডে কালার আসতেছে, আবার মাউস সরাই নিলে কালার চলে যাচ্ছে, এটা হোভারের কাজ। এখন 3টা কলাম আছে এখানে, এখানে আসার পরে 3টা কলাম আছে, ম্যাক্সিমাম থেকে 3 কলামে করা আছে, এখানেও 3 কলামই করা আছে। এখানে আবার কি পুরাটা মিলা কি একটা কলাম না, টেস্টিমোনিয়াল। এই যে এখানে এখানে কি করা আছে, ফর্ম, এই যে একটু আগেও আমরা ফর্ম করলাম, নেম ইমেল, এই ফর্মে কি লেভেল ইউজ করছে, লেভেল ইউজ করে না, সরাসরি কি প্লেস হোল্ডার ইউজ করছে, সরাসরি প্লেস হোল্ডার। আবার এখানে ড্রপ ডাউন থেকে দেখেন সব চলে আসছে, এখান থেকে কতগুলো কি দেওয়া আছে, টোটাল কান্ট্রির নামগুলো চলে আসছে। এখানে আবার কোন কোন কোম্পানির সাথে আমরা কাজ করছি, এটা কি তাদের লোগোগুলো আসছে, এটা লোগোগুলো ডাইনামিক হয়, এখানে দেয় নাই, এই যে অটোমেটিক কি হবে, প্লে হতে থাকবে। এইটার জন্য একটা প্লাগ ইন আছে, ওল ক্যারাসেল, প্লাগ ইনগুলো কীভাবে ইউজ করতে হয় এখানে দেখতে হবে। এদিকে আবার দেখেন কয়টা, 2টা করে আছে, 3 2 6টা হয়ে গেছে। তো আমার এই লেআউটটা আমরা কীভাবে বানাবো সেটা করতে হবে। আমি তাহলে পি ডিফাইন, আমি এখানে সব ডিলিট করে দিলাম। বিফোর আপনারা তো বুঝছি নাকি, আগে পরে নাকি, পজিশন আসবো আরো পরে, পজিশনটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সবাই সিগনেচার করেছি, আমরা কিছু পি ডিফাইন সিএসএস কোড করে রাখবো। প্রথমে বক্স সাইজিং, বর্ডার বক্স, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, খুবই ইজি হয়ে যাবে এই কাজটা বুঝতে পারলে আপনাদের জন্য।
এরপরে বডি তো থাকে, বডিতে আমরা একটা কাজ করতে পারি, বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি আপাতত হালকা $D আর বডিতে যত লেখাই হোক ডিফল্ট একটা ফন্ট সাইজ থাকবে না, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 14 পিক্সেল। আর আমাদের ফন্টের যে ফন্ট বডিতে ফন্ট ফ্যামিলি কোন ফন্ট ইউজ করব, এরিয়াল, হ্যাভেলটিকা বা সেন্সেরি ফন্টেরও ইউজ আছে, অনেক রকমের ফন্ট ইউজ, আমরা স্টাইল ফন্ট ইউজ করতে পারি না, বাঁকা লেখা ফন্টের ইউজগুলো আমরা দেখবো কীভাবে করতে হয়, যেমন গুগল ফন্ট কীভাবে ইউজ করতে হয়। আমি লেআউটটা শিখি তারপরে এইগুলো দেখতেছি। ওকে, এতটুকু শিখলাম। এখন বডিতে কিছু আছে না, বডিতে পরে চিন্তা ভাবনা, লেআউট বানাবো পরে। আমি বললাম যে প্রত্যেকটা জিনিস করার আগে একটা কন্টেনার থাকবে, এদের কি একটা প্যারেন্ট থাকবে না, এই তিনটার মিলা কি গোটাটার মিলে একটা থাকতে পারে, সেটা আলাদা জিনিস। পুরোটা আপনি ইচ্ছা করলে এক কন্টেনারের মধ্যে সব দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বেটার হয় কি সেকশন, আলাদা আলাদা পার্ট, হেডার ফুটার বডি আলাদা আলাদা অংশ না, তাহলে আমরা কি আলাদা আলাদা কন্টেনার নিব, বারবার নিব, সমস্যা কি? অথবা সেকশন নিতে পারি, সেকশন নামে একটা ট্যাগ আছে। হ্যাঁ, সেকশনে যে কাজ করবে কন্টেনার ইয়েতে একই কাজ করবে, কোনো সমস্যা নেই। সেকশনে যদি সিঙ্গেল পেজের ওয়েবসাইট করেন, যেমন এক পেজের মধ্যে সব ক্লিক করলে নিচে আসবে, তখন সেকশন নিয়ে করলে বেটার হয়। আবার আপনি সেকশন ছাড়াও করতে পারেন, শুধু ডিপ নিয়ে করলে হবে, ডিপের তো আইডি থাকবে, আইডি ধরে দিতে হবে, তাহলে হবে। ওকে, তাহলে এই তিনটার মিলে কি একটা প্যারেন্ট থাকবে না, তিনটার একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্টের নাম কি? কন্টেনার। তাহলে আমরা মার্কআপে যাই, কি নিব একটা। আচ্ছা, আমরা কি ধরনের ডিজাইন করতেছি, ফিক্সড লেআউট নাকি বক্স মডেল, মানে ফুল উইথ না, তাহলে কন্টেনারে একটা কি দিতে হবে, 1100। আমরা বুটস্ট্র্যাপে ট্রাই করি, 1100 বুটস্ট্র্যাপে 1170 পিক্সেল ইউজ করে, আপনারা ফেসবুকের সাইজও 1170 দেওয়া থাকে, মানে ফিক্স মডেলে। আর হচ্ছে এখানে আপাতত একটা ডিপ নেই, তাহলে ডিপের নাম কি, কন্টেনার। কন্টেনার মধ্যে একটা স্পেস দিলাম লরে। আচ্ছা, তার এই হচ্ছে একটা কন্টেনার। হ্যাঁ, আচ্ছা, কন্টেনার যেহেতু বডির ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কন্টেনার ব্যাকগ্রাউন্ডটা কি দেবো, সাদা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড পিজি হচ্ছে FF হয়েছে। কন্টেনার 1170 পিক্সেল হয়েছে না? আপনি কমও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ক্লায়েন্ট যদি মনে করে দেন আমি ছোট নিব, তো স্ট্যান্ডার্ড যেটা আর কি সবাই ইউজ করে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে, 1170 ইউজ করে সবাই। আপনি বড় করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা কি মিডিল আনতে হবে না, এটা কোথায় আছে, বাম সাইড আছে না, এটা কি সেন্টারে নিয়ে আসতে হবে না? সেন্টার আনতে গেলে কি করতে হয় বলেন তো? এটা তো টেক্সটের ক্ষেত্রে, এটা তো ডিপ কি অ্যালাইন হয়? ডিপের কখনো অ্যালাইন হয় না। এটার হচ্ছে মার্জিনটা সরাইতে হবে, এটা একটা ব্লক এলিমেন্ট না, মার্জিনটা তো সরাইতে হবে আগে। তাহলে আমরা কি করতে, মার্জিন লেফট অথবা মার্জিন রাইট। আর মার্জিন লেফট কত বলবেন, রাইট কত বলবেন, কতটুকু বাদ আছে আপনি কি বুঝতে পারবেন এখানে ডিভাইসের অনুসারে? তাহলে আমরা পার্সেন্টেজ না, এটা শর্টকাট একটা টেকনিক আছে, মার্জিন রাইট বলবো না, আমরা মার্জিন লেফট রাইটও বলতে পারি, লেফট রাইটে অটো বলতে পারি, লেফট অটো রাইট অটো। একটা এলিমেন্টে সেন্টার করার সহজ পদ্ধতি হচ্ছে আগে উইথ দিবেন, তারপরে মার্জিন 0 অটো, কি বলবো 0 অটো। এখন এমনি সেন্টার হয়ে যাবে। 0 হচ্ছে টপ বটম 0, লেফট রাইটে কি হচ্ছে অটোমেটিক নিচ্ছে, মানে 970 মিডিলের আগে দুই সাইড থেকে এমনি কি বাদ দিচ্ছে। তাহলে মিডিল আনার জন্য কি শর্ট টেকনিক হচ্ছে, কোনো একটা ডিবের মার্জিন উইথ দেওয়ার পর কি মার্জিন 0 অটো করলেই চলে আসবে। অথবা আপনি এটা করতে পারেন যে না, আমি আলাদা আলাদা বলে দেবো এইভাবে, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, একই কাজ। একবারে বললেন, এটা কি দুইবারে বললেন, এই তো। আচ্ছা, আমার লেখাটা দেখেন এই বরাবর সই হচ্ছে না, একটু বাদ দেবো না, প্যাডিং দেবো না, প্যাডিং। তাহলে আমি প্যাডিং কি দুইভাবে দিতে পারি না, মার্জিনের মতো। প্যাডিং কি উপরে নিচে 0, ডানে বামে 15 পিক্সেল বাদ দিছে।
বাদ দিছে না? এই যে এখানে বাদ দিছে, এখানেও কি এতটুকু বাদ দিছে না? এই যে বাদ দিছে। ওকে, অথবা আমরা এইভাবে বলতে পারতাম প্যাডিং লেফট অটো রাইট অটো, লেফট অটো, লেফট অটো না, লেফট হবে কি 15 পিক্সেল, রাইট 15 পিক্সেল। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হওয়া, জাস্ট কিছুই নেই। আমরা বডিতে একটা কন্টেনার নিছি, বডিতে কি নিছি? একটা কন্টেনার নামে নিছি। কন্টেনারে হচ্ছে কি করলাম, একটা উইথ দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মার্জিন 0 অটো কি লেফটে এবং রাইটে অটো দিয়ে কি মিডিলে নিয়ে চলে আসলাম, প্যাডিংও বাই ডিফল্ট কি প্যাডিং দিয়ে দিলাম এখান থেকে। ওকে, এতটুকু কাজ শেষ। এখন আমাকে এরকম 4টা কি করতে হবে, 3টা কলাম বানাইতে হবে। এই পুরোটা কি কন্টেনার 3টা কলাম বানাইতে হবে। এখন এত তো প্যারেন্ট নিছেন, চাইল্ড নেই, চাইল্ডে কি 3টা ডিপ নেই। তার আগে এটা কাজ করব, রো ছাড়া তার কলাম হয় না, রো নামে একটা ডিপ নিয়ে নিব আমরা মাঝখান থেকে, রো এর ভিতরে কি করব, কলাম বানাবো। তাহলে একটা কাজ করি, আমরা এখানে একটা রো নেই, কি নিব, ডট রো, উপরেও লেখা থাক। কয়টা কলাম হবে, 3টা। তাহলে আমরা বলতে পারি ডট কল, আমি এর আগে বলছিলাম 12টা কলাম নাকি, 12 কলাম। তাহলে 12 যদি 3 ভাগ করি কত করে হবে, ভাগে 4। তাহলে এখানে কি নিব, কল 4, কয়টা নিব এরকম, 3টা না, 3 4 12। আমি কিন্তু সিএসএস এখন ডিক্লেয়ার করি নাই, তাহলে রো নিলাম, কলাম নিলাম। এখানে কিছু একটা লেখি, না লিখতে তো বুঝবো না কি লিখলাম, কলাম 1, আর এটা কলাম 2, আর এটা কলাম 3। ইচ্ছা করলে আপনি এখানে প্যারাগ্রাফও দিয়ে দেন, একটু লেখা না হলে তো বুঝতে সুবিধা হবে। আমার যত লেখা হবে ডিপটাকে বুঝতে সুবিধা হবে আমার জন্য, বা এখানে আউটপুটটা সুন্দর আসবে। হয়েছে 3টা কলাম। এন্ড কলামটা এরকম করতে হবে, 3টা বক্স, মানে অ্যাকুরেট উইথ পাবে। ওকে, তাহলে আমরা কি নিছি, কলামে কি তো ইয়ে দেব, ফ্লোট করবো নাকি, কলামে করবো না ফ্লোট। এই যে কলাম আছে, কলামের নাম কি দিছি, কল 4 না, কল 4 দিছি না কল। তাহলে কি বলবো, ফ্লোট লেফট উইথ কতটুকু করে, পার্সেন্টেজ দিয়ে উইথ 33.33%। দেখি কি হয়, 3টা কলাম হয়ে গেছে। কারণ কোনো কারণে আমার নিচেই সবকিছুর পরেও একটা লেখা আছে, মনে করেন যে কন্টেনারের পরে পি দিয়ে লরেন। এখন ওই যে ওভারফ্লো না করলে পি কোথায় চলে যাবে বলেন তো, ওই যে এখানে চলে গেছে, তাই না? আর ফ্লোট করছি তাহলে তো নিচের কন্টেন্ট অটোমেটিক উপরে চলে যায়, এটা তো জানি। এখন এইটাকে ওভাররাইড করার জন্য আমরা কি করতে পারি বলেন, একটু আগে শিখেছি। কাকে ধরবো, এই 3টা কলাম কার মধ্যে আছে একটু ভালো করে দেখেন, কলাম 1, কলাম 2। আমি এভাবে কি কলাপস করে রেখেতাম, এই যে 3টা কলাম, এটা আছে কার ভিতরে, রো এর ভিতরে। তাহলে এখানে রো ধরেন, ডট রো, রো এর এখানে আমরা কি বললাম, একটু আগে আপনাদের বিফোর এবং আফটার শিখেছিলাম না, আমি রো এর এখানেও বলতে পারতাম, আমরা এই করো রো এর একটা কি রো থাক, রো এর এখানে আফটারে যাই কি বলবো, এফ আফটার, রো এর আফটার এখানে বললাম হচ্ছে আফটার ইউজ করলে কি দিতে হয়, কন্টেন্ট। কন্টেন্টে কিছু নাই আপাতত। এরপরে ক্লিয়ার বোথ, আরেকটা জিনিস দিতে হয়, ডিসপ্লে টেবিল। গেছে প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ কিন্তু কন্টেনারের বাইরে দিছি আমি, এখন প্যারাগ্রাফ কিন্তু আর ওখানে নেই। 3টা কলাম হয়ে গেছে আমার, 3টা কলাম আমার এখানে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, রো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, মানে বোঝা যাচ্ছে না যে আসলে রো এর কি আছে। রো
আচ্ছা কালোই দিলাম, কালার হয়েছে 3টা কলাম। এখন এই রোয়ের যে লেখাগুলো এখানে কিন্তু প্যাডিং আছে, কোনো কলামের কোনো প্যাডিং আছে? কলামের মধ্যে যে লেখাগুলো আছে কোনো প্যাডিং নাই, তাহলে কলামে লেখার কোনো কি প্যাডিং দেওয়া উচিত না? এই একটা কলাম, এর কোনো প্যাডিং ট্যাডিং কিছু নাই, এটারও কোনো প্যাডিং নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে কলামগুলো আছে এদের কি হবে, 2 সাইডে প্যাডিং দেয়। PL প্যাডিং লেফট 15 পিক্সেল, PR প্যাডিং রাইট। প্যাডিং পাইছে এবার। আর এই যে পি গুণা টেক্সট লাইন কি করবেন, জাস্টিফাই করে দেন। আপনার ওয়েব পেজে যত পি আসবে না, যত পি আসুক, আপাতত আমরা কি করলাম, জাস্টিফাই। এই যে এখান থেকে 15, এইটার 15, মাঝখানে এখানে কত 30 না, এইটার মাঝখানে 30 হয়েছে। 3টা কলম হয়ে গেছে এবং কোনো প্রবলেম নাই, এখন কোনো প্রবলেম নাই। এখন প্রবলেম আবার আছে, আমি যদি আবার এই 1 নম্বর কলামের মধ্যে আবার 3টা ভাগ করি, এটার মধ্যে আমি আবার করতে পারবো। তখন কি দিতে হবে বলেন তো? আবার এই প্রথম কলামে আবার 3 ভাগ করবেন, রো, তারপরে আবার কি 3 4 12, 3টা টিপ দেখি হয় নাকি। প্রথম কলামের ভিতরে এটার মধ্যে যা লেখা আছে পুরো থাক, সমস্যা নাই। মানে এইটার দিলাম একটা, কি নিতে হবে, রো, তারপরে কয়টা কলাম, কোন কলাম, কল 4 নাকি, কল 4, কয়টা নিতে হবে? আচ্ছা 2টাই অথবা 3টাই কলাম, যে 3 4 12, 3টা। এখানে একটা লেখালেখি, লরেন, লেখা না থাকলে তো বুঝতে পারবো না। লরেন হয়েছে। কলামের ভিতরে আবার এটার মধ্যে ভাগ করতে পারবো, পরে আসতেছে। এখন এখানে একটু ঝামেলা আছে, দেখেন প্রথম কলাম যেটা এর কত নিয়েছে 15, আবার রো যখন শুরু হয়েছে ও কি করছে 15 বাদ দিছে, তাহলে এখানে কত হয়ে গেছে 30 হয়ে গেছে। এটা একটা প্রবলেম না? আমার এলিমেন্ট আবার যদি নেই তাহলে কি সৌন্দর্য থাকবে? আমার উচিত ছিল এই লেখাটা এই বরাবর শুরু হওয়া, তাহলে ঝামেলা হইতো না। আবার এখানে যে আমরা যে প্যাডিং দিছি, এখন একটা কাজ করতে পারি, এই যে রো নিছিলাম না, প্যারেন্টের রো, রো তো আফটারে দিয়ে দিছি, এন্ড রো এর এখানে এই যে ডিফল্ট যে কন্টেনারে প্যাডিং নিছি, আর এটাকে বের করে দেব মার্জিন দিয়ে, এটার দরকার নাই আর, বাদ দিয়ে দিলাম। ধরেন মার্জিন লেফট -15, মার্জিন রাইট -15, ঠিক আছে অ্যালাইনমেন্ট। এখন কি বরাবর আছে না, দেখেন এক লেভেল আছে না, এক লেভেল আছে, মাঝখানে গ্যাপ ঠিকই আছে, 30 আছে 15, কিন্তু 2 সাইডে কি হলো, মাইনাস হয়ে গেল অটো। এখন ইচ্ছা করলে, এখন ইচ্ছা মতো আপনি কলম নেন, কোনো সমস্যা নাই। এখন আমাকে 12টা কলম বানাইতে হবে, এখন তো একটা কলম বানাইছেন, 4 নম্বর কলম বানাইছেন, যেটার পার্সেন্টেজ কত 33-এর বেশি নাই, আর 2 ভাগে ভাগ করতে হবে, তখন কত 50-50 না। এখন আপনার 12টা কলম লিখবেন, আমি নামাজ করতে যাবো, আপনারা এখানে এইভাবে লিখবেন, এই 4 নম্বর কলম বাদ লিখলাম না, আপনারা 12টা কলম লেখেন, কল -1, সেকেন্ড বারে উইথ কত, এটার উইথ হবে 8.33%। 12টা কলম বানাবেন এবং প্রত্যেকটা 8-এর পর আবার 8 যোগ করবেন, কত হবে বলেন, 16, 33 কত হয়ে যাবে 66। পরেরটা এটা কত, এটা হচ্ছে 2, এটা কত 3, 4, 5, 6, আপনি এডিট করে নিন, আমি জাস্ট এই পর্যন্ত দেখা দিয়ে যাই। এটার পর কত হবে, এটা 16 সাথে
8 যোগ করলে কত হয়ে যাবে? 25। তারপর কত হবে? কত হবে? 31.33.33। তারপরে 41 মানে কত হয় দেখেন তো? 40.66। 41 হবে আমার মনে হয়। 41 হয় না? 41 হয়। এরপরে আবার এটা পুরোটা কি হয়ে যাবে? 50% হয়ে যাবে। এটা হচ্ছে 50%। বাকিগুলো হিসাব করে আপনারা বসান এরকম করে, তারপরে আমি এসে দেখতেছি। ওকে, কল 7 8 9 এটাতে এসে 100%। আচ্ছা, কোন পর্যন্ত আছে? 50। তারপরে কত আসে? 58 না? এরপরে 58 এর পর কত আসে? 66 নাকি? এটা 75। এরপর কত? 81 নাকি? এই ঠিক আছে, দেখেন তো। 83 হবে না? 75, তারপর 83, 9 to 1 100। এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি যেভাবে 12 মিলান 100 হবে, হবে না? আমি যদি 5 7 দেই, 5 কত? 5 হচ্ছে 41, আর সাথে কত আছে? 98 33, দুটো মিলে কত হবে? 100 হয়ে যাবে না? যেভাবে দেন 100 হবে, কোনো টেনশন নেই। এখন আমি ইচ্ছা মতো, আর এখানে একটু কাজ আছে। এই কলামে আমার কি করতে হবে? কলামে কি ফ্লোট করতে হবে না? কলামে কিন্তু এখানে কিন্তু ক্লাস নিয়ে রাখছি, তো এখন প্রত্যেকটা কি ফ্লোট করবো? একবারে কিভাবে ফ্লোট বলা যায়, এটার জন্য এই সাইনটা দিতে হবে। কি করলাম দেখেন তো ভালো করে। ফার্স্ট ব্র্যাকেটে শুরু শেষ, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম? ক্লাস। কি লিখলাম? ক্লাস স্টার ইকুয়াল ডাবল কোটেশন কল। এটার মানে কি হলো? ক্লাস সার্চ করবে অল, মানে কি যত কল দ্বারা, কলের ড্যাশের পর কি আছে সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে সে কল পর্যন্ত খোঁজার পর যত পাবে সবগুলোকে সার্চ করবে, সার্চ করে অটোমেটিক পাবে। স্টার মানে হচ্ছে অল কল, এতটুকু যতগুলো কল ড্যাশ 1 নাম এটা আছে, আমার 1 2 3 4 5 6 বলার দরকার নাই। সে অটোমেটিক এতটুকু বললেই কি করবে? সেই সবটি কলম এখানে দেখেন, আমি এখানে ইয়ে করতেছি, সব নিয়ে নিচ্ছে না? এই যে এখানে ধরার সাথে সাথে কি হচ্ছে দেখছেন? সব ধরতেছে না অটোমেটিক। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? ফ্লোট লেফট নাকি? তারপর কি ছিল কলামের? প্যাডিং লেফট 15, আর কি ছিল? প্যাডিং রাইট 15 পিক্সেল। আমাদের কাজ শেষ। এই হচ্ছে আমাদের বক্স লেআউটের, আমরা যেটা বললাম যে আমাদের এখানে লেআউটের জন্য যে কোড একটা দরকার, এখন আমার ইচ্ছা মতো আমি কোড করতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝছে? যে কোনো কলাম করার দরকার, যেভাবে দরকার আপনি ইচ্ছা মতো কলাম বানান, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এই রোটা কাটা দেই। কোন রোয়ের মধ্যে কলাম বানালাম? 1 নাম্বার, এখানে এটা দরকার নাই। এটা হচ্ছে 3 কলাম করলাম। আমি আবার একটা রো নিই, কন্টেনার নেই, যেটাই বলি কন্টেনারে মনে একটা কালার দিছিলাম। কন্টেনার আসলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই, বডিতে কালার দিব। আচ্ছা, কন্টেনার আবার থাকলে থাক, সমস্যা নেই। আমরা যদি আবার নতুন করে কোনো সেকশন শুরু করি, তাহলে আবার কি করব? নতুন কন্টেনার নিয়ে শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। অথবা এই কন্টেনারের মধ্যে আবার রো নিয়ে কাজ করতে পারি। আগের রোটা শেষ হয়েছে না? আগের রোটা শেষ, আগের রোটা শেষ। আমি আবার
নতুন করে রো নিলাম, অথবা কন্টেনার আবার কি করতে পারি, নতুন করে আবার কন্টেনার নিতে পারি। ডিভ ক্লাস নতুন কন্টেনার, কন্টেনার নিলাম। এরপরে কি আসবে, রো। কয়টা কলাম করবো, 2টা করি, অথবা 5 এবং 7 করি, একটা বড় করি একটা ছোট করি। তাহলে কল 7, আরটা কি হবে, আরটা হচ্ছে কল 5, 7, 12, অথবা 9, 3 দিতে পারি। এটা 9 দিলাম আর এটা 3 দিলাম। তাহলে আমার ডিজাইনে এখানে আমি যে কোনো H3 কলাম 9 কলাম 3, আর এটার মধ্যে আমি কিছু প্যারাগ্রাফ, আপনি ইমেজ যা ইচ্ছা তাই নিয়ে আসেন। আমরা তো কোনো ইমেজ আপাতত রাখি নাই, ইমেজ হলে বেটার হতো। আচ্ছা, ইমেজ নিয়ে কাজ করতেছি আমি। হয়েছে 9, 3, এই পুরাটা হচ্ছে 9, আর এটা কি 3। আপনারা হচ্ছে বাসায় যায় 2টা সাইড দেখবেন, W3 লেআউট নট স্কুল। এখানে অনেক টেমপ্লেট আছে, সব ফ্রি, এগুলো ওপেন সোর্স, মানে আপনি ইউজ করতে পারবেন, যে 37-এর উপরে, এবং বিভিন্ন ক্যাটাগরি টেমপ্লেট আছে। ওয়েব টেমপ্লেটে দেখেন কত ক্যাটাগরি টেমপ্লেট হয়। একটা ওয়েবসাইট তো খালি একরকম হয় না, বিভিন্ন সাইডের। এখন কি দেওয়া আছে, অ্যানিমেল অ্যান্ড পেটস, বিউটি অ্যান্ড স্পা, এগ্রিকালচারের উপর কোনো ওয়েবসাইট হতে পারে, ডক্টরের উপর হতে পারে, হসপিটালের উপর হতে পারে, তারপরে ই কমার্সের তো আছে, ব্লগ হতে পারে, এখানে সব ক্যাটাগরি আছে। দেখেন ফটো গ্যালারি, পোর্টস নিয়ে কোনো ওয়েবসাইট হতে পারে। আপনি পোর্টসের ওয়েবসাইট দেখবেন, ক্লিক করেন, কয়টা পোর্টস আছে, 126টা টেমপ্লেট আছে, 126টা টেমপ্লেট। আমরা যদি যাই, যেমন এটা ক্লিক করলাম, সাইকেল টিপ নিয়ে কি বানাইছে, একটা ওয়েবসাইট বানাইছে সে, ডাউনলোড করতে পারবেন, ভিউ ডেমো দেখতে পারবেন। আর একটা সাইট আছে স্টার্ট বুটস্ট্র্যাপ শিকার পাই। এটা বুটস্ট্র্যাপে যদি বুটস্ট্র্যাপে করা, কিন্তু এক্ষেত্রে আপনারা কি দেখবেন, টেমপ্লেটগুলো দেখবেন। এই যে টেমপ্লেট আছে না, এই টেমপ্লেটগুলো দেখতে, এরকম টেমপ্লেট বানাতে হবে। আজকে ধরে দেবো, আপনার এই সাইডটা টেমপ্লেট বানানো আসবে। আপনার হোমওয়ার্ক হচ্ছে এই সাইডটা টেমপ্লেট নিয়ে আসা। এখন আপনি এইগুলো এরকম কলমে বা যেভাবে যা আছে, এখন এখানে কয় কলম হবে বলেন তো, এটা কল 12 নাকি, কল 12। তার 12-এর মধ্যে আপনি এখানে আবার কলামের ভিতর কলামের কোনো মডিফিকেশন করবেন না, কলামের কোনো ব্যাকগ্রাউন্ড দেবেন না। এখন এই ডিপের ভিতরে কোনো লেখা নিছি, সেটার ব্যাকগ্রাউন্ড দরকার, কালার দরকার, তাহলে কি করবো, আবার নতুন একটা ডিপ নিব, ওইটা নাম দিয়ে কলামের ভিতরে, বা তখন ওটা ডিজাইন করবো। কারণ কলামের যদি আপনি আবার নতুন করে প্যাডিং মার্জিন করেন, তাহলে কি সব কলাম তো রিসেট হয়ে যাবে, বা ওইটা তো ফর্মেট ঠিক থাকবে না। কলামের ভিতর যদি কিছু নিয়ে কাজ করতে হয়, তখন আমরা আলাদা কাজ করবো। যেমন এটা কত হলো, 9, 3 হলো না, 12, আমরা কত করলাম, 9 আর 3, আর 6 6 করে দিই, অথবা এটা 6 করলাম, 6 করলাম, আমরা 3 করে দিই, আবার 3টা নিব, 3। তাহলে এটাকে কপি করি, অথবা এখান দিয়ে দিই ডট কল কত, অটোমেটিক দেখছেন আপনার সিএসএস করা আছে, দেখে এখানে কত পাওয়া যাচ্ছে, ক্লাসের নামগুলো স্টাইলে করে রাখছেন। এখানে এটার একটা সুবিধা, এটা আমি এখানে একটা ডিপ নিলাম, আবার ডিপ নিলাম, কলামের ভিতরে ডিপ নিতে পারে। এখন এটার মধ্যে কাজ করবো, ডিপ ক্লাস কার্ড, কার্ডের মধ্যে একটা আইএমজি নিলাম, img স্ল্যাশ team1.jpg এটা নিলাম। তারপর team1 এর একটা নেম থাকতে পারে, এরপরে দিলাম হচ্ছে H5 ওয়েব প্রোগ্রামার, তারপরে কি নিলাম, একটা কি নিলাম, লরেন। এখন যদি যাই, কি আসছে এখানে, এই ডিজাইনটা আসছে নাকি, 3-4 বড়, আমি এটাতে ধরছি। আমার এই লেখাগুলো মিডিলে আনা দরকার, সব সেন্টার হবে। তাহলে কি করব, কাকে ডিজাইন ধরবো এখন বলেন, কার্ড নামে একটা ডিপ নিচ্ছি না, কার্ড আমি কলামে ধরবো না, কার্ডের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি, টিম ইমেজ নিয়ে আসি। পিক্সেল নামে একটা সাইট আছে, পিক্সেল। তারপরে হচ্ছে সবচেয়ে বেটার হয় অল ফ্রি ফটোস, অল ফ্রি ফটোস। এখানে যত ফ্রি সাইট আছে ছবি নামানোর জন্য, স্টক ইমেজ নামানোর জন্য, এই সাইটের মার্কস করা আছে। এখানে
মাঝে মাঝে এই সাইটটা কাজ করে আবার কাজ করে না, একটা প্রবলেম। অল ফ্রি ফটোস.com। এখন সাইটে হয়তো ডোমেন হারাই গেছে, যেটা আসতেছে না। এদের ডোমেনটা বন্ধ আছে। আপাতত আমরা PXE-Pixels এই সাইট থেকে স্টক ইমেজ নামাবো। কোন একটা বিষয়ের উপর আমরা যেমন টিম ইমেজ, এটা তো টিম ইমেজ, সিঙ্গেল ইমেজ দরকার আমার। হ্যাঁ, এখান থেকে একটা টিম ইমেজ দিয়ে দিলাম। এই ইমেজটা আমরা কি করি, নামাই নেই। এখানে সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মতো সাইজ দিয়ে নামাইতে পারবেন, কত পিক্সেলের দরকার, রেজুলেশন। আবার এখানে কি কাস্টম হাইট উইড বলে দিতে পারেন। এই সাইড থেকে আপনার এই ইমেজের হাইট উইড কতটুকু হবে, তাহলে ওই অনুসারে কি ক্রপ করে ডাউনলোড হবে। আমি আপাতত মিডিয়াম সাইজ নিলাম অথবা স্মল সাইজ নিলাম। ডাউনলোড। ছবিটা কোথায় থাকবে, প্রজেক্টে না, অবশ্যই প্রজেক্ট ফোল্ডার নিয়ে যেতে হবে। প্রজেক্ট ফোল্ডার কোথায়, ডে টু লেআউট। এটা আইএমজির মধ্যে ইমেজের নাম কি দিয়েছিলাম মনে আছে, team1.jpg নামে মনে দিয়েছিলাম, আছে? আচ্ছা, আমার ইমেজটা দেখেন, আমার ডিবের যতটুকু জায়গা কতটুকু, এটুকু না, আর ইমেজ কই গেছে, বডি টডি বের হয়ে চলে গেছে, কারণ জায়গাটা হচ্ছে না, ইমেজ তো বড়। তাহলে কি করব, এখন ইমেজের কিছু সিএসএস করতে হবে আমাকে, ইমেজের সিএসএস করতে হবে, ইমেজের উইডথ দিয়ে দিতে হবে, মানে রেসপন্সিভ ইমেজ দিতে হবে। আপনি যত বড় ইমেজ দেন ওই ডিবে যতটুকু জায়গা ততটুকুই পাবে। তাহলে কি কাজ করব, ইমেজের উইডথটা 100% থাকবে সব সময়, যত ইমেজই নেই। আমাদের এই স্টাইল সিএসএস এর ভিতরে কাস্টম একটা থাকবে, যেমন এই যে কিছু কিছু কাস্টম কাজ করে রাখতে হবে, যেমন হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, এর কিছু সিএসএস করে রাখতে হয় সব সময়। তো আমাদের টেমপ্লেটে যত ইমেজ আসুক তাদের উইডথ কি হবে, উইডথ হচ্ছে 100%। এখন কি হলো, ইমেজটা অটোমেটিক কি হলো, অ্যাডজাস্ট হয়ে গেল না, ইমেজটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, এই নেমটাকে বড় করে দেই। একটা কার্ড হয়ে গেল, একটা কার্ডের ডিজাইন। এখন ইমেজটাকে যদি সুন্দর করতে চাই, ইমেজটাকে রাউন্ডেড করতে চাই, বর্ডার রেডিয়াস করতে চাই, হ্যাঁ, ইমেজটাকে গোল বানাবো, সার্কেল করবো গোল। যে আমাদের পিপল অ্যান্ড টেকের সাইডে দেখলাম না, টিচারদের এই যেরকম করা যাবে না। এটা কি সব মিডিলে আছে নাকি, সব মিডিলে আছে, তারপর এখানে টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে। এখন এরকম ডিজাইন করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে আমরা যে ডিপটা নিচ্ছি না, কার্ডের মধ্যে এটা একটা কার্ড, কার্ডের ভিতরে আমরা একটা কাজ করতে পারি, কার্ড হেডার, আবার কার্ড বডি, কার্ড ফুটার। নোটিশটা যখন করবো, এই ইমেজটাকে কি করব, আবার একটা ক্লাস নেব, ডট কার্ড হেডার, এটা ইমেজ নিলাম। তারপরে এটাকে কাট করে কার্ড, এই ক্লাসগুলো নিব আর কি, এটা নিলাম। ওকে, এন্ড কার্ড হেডারের মধ্যে কি আছে, আমরা একটা কাজ করতে পারি, এই CSS2কে একটা মাস্টার টেমপ্লেট একটা আমরা দিয়ে দিতে পারি, এখানে একটা এইভাবে কাজ করতে পারি, তাহলে সুবিধা হবে। নতুন একটা ফাইল নেই, layout.css কি দিলাম, এটা নাম দা রাখলাম লেআউট সিএসএস, রেখে দেন এখানে লেআউট সিএসএস। আর স্টাইল সিএসএস তো থাকবেই। সুবিধা হচ্ছে যখন দরকার শুধু এই সিএসএস ফাইলে কপি করে নিয়ে কাজ করবেন, প্রতিদিন তো আর এই কোড লেখাবো না আমি। তাহলে এখন কি করবে, এখানে বলেন তো, লেআউটটা এখানে কি থাকবে, লিঙ্ক লেআউট সিএসএস, মানে ওইটাতে বারবার হাত দেবো না, কাস্টমাইজ করবো না। কাস্টমাইজ যা করার দরকার কোনটা, স্টাইল সিএসএস করবো, তাহলে আমার আর কোনো সমস্যা নাই। ঠিক আছে না? ওকে, আর এই ইমেজটাকে গোল করতে গেলে ইমেজ আছে কার ভিতরে, কার্ডের মধ্যে, কার্ড হেডারের ভিতরে ইমেজ আছে নাকি, এই যে এখানে ধরেন কার্ড হেডার নাকি, কার্ড হেডারের মধ্যে কি আছে, ইমেজ আছে, আইএমজি। ইমেজ অনেক থাকতে পারে, কার্ড হেডারের ভিতরে যে ইমেজ আছে শুধু তাকে সিলেক্ট করলাম। এই জন্য কি ক্লাসের নাম, তারপরে চাইল্ড, এটা বললাম উইথ হচ্ছে 50 পিক্সেল মনে করেন, বা 150 দিলাম, বাই ডিফল্ট 100% বড় আছে। এরপরে
হাইট দিলাম 150 পিক্সেল, তাহলে চ্যাপ্টার হয়ে গেল। ইমেজটা আগে কাট করে নিয়ে আসতে, কপ করে নিয়ে আসতে হলো। এটাকে আমি গোল বানাবো। গোল করতে হলে কি করতে হয়? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কত বলতে হয় দেখছেন? মানে বর্ডার তো বললি, বর্ডারের রেডিয়াস হচ্ছে সার্কেল করবো। আমি বললাম 10 পিক্সেল, তার কি আছে রাউন্ডেড হয়েছে না একটু, আমি বাড়ায় দিই কতটুকু হলে হয় দেখি তো। হয়েছে? গোল হয়েছে? এখন হয়েছে 50% বললেই গোল হয়ে যায়, সার্কেল হয়, এটাকে বলা হয় সার্কেল। 100% বললে কি হবে? সার্কেল হবে। 50% বললে সার্কেল হবে, 100% বললে সার্কেল হবে। এটাকে হচ্ছে সার্কেল ইমেজ, মানে সার্কেল বানাতে চাইলে এটা বলতে হবে। আর যদি না আমি হচ্ছে থাম্বনেল বানাতে চাই, মনে করেন যে এটা থাম্বনেল বলো, এটা 4 পিক্সেল দিলাম, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, তারপরে হচ্ছে একটা বর্ডার দিলাম, কি দিলাম? বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ ডিডিডি আসছে, তারপর একটা প্যাডিং দেই, প্যাডিং, এটাকে বলা হয় কি? থাম্বনেল। প্যাডিংটা একটু কমায় দেয়, থাম্বনেল হলো না? সুন্দর একটা, মানে এই যে পাসপোর্ট সাইজের ছবির মতো রাখলো। যদি সার্কেল করি, সার্কেল মানে একটা সিস্টেমের এক এক রকম ডিজাইন, এটা দেখলেই পাবেন বিভিন্ন টেমপ্লেটে। তাহলে এরকম বানাইতে পারি, তাহলে আমরা সার্কেলটাই করি। সার্কেলটা সুন্দর লাগতেছে না? বর্ডার দরকার নাই, বর্ডার রেডিয়াস কি দেবো? 50%, বর্ডার দরকার নেই। এখন এটা রিফ্রেশ দিলে তো চলে যাবে, থাকবে কি? কারণ এই কোড কি আমাদের সফটওয়্যার ইয়েতে আছে? নাই। তাহলে আমরা এটাই যে এখানে ক্লিক করি, ক্লিক করলাম, কপি করলাম, কোথায় দিয়ে দেবো? এই যে স্টাইলে রেখে দিই নাকি? লেআউটে তো আর হাত দেবো না, আমি লেআউটে হাত দেবো না। আর এই লেখাগুলো কি মিডিল আনা দরকার না? সবটি লেখা। তাহলে এটার প্যারেন্ট কোনটা? এদের প্যারেন্টের নাম কি? কার্ড না? বেশি হয়ে যাচ্ছে নাকি আজকে? কার্ডের হচ্ছে টেক্সটের লাইন কি বলবো? কার্ড ডিপের মধ্যে যত লেখা আছে সব কি হবে? ইমেজ থাক, যাই থাক, সব অটোমেটিক এখন সেন্টার হয়েছে না? তাহলে আমরা কি করতে পারি এটাকে? আর এই পুরা কার্ডের কি একটা বর্ডার দেন, তাছাড়া আসলে কেমন জানি মানে এই যে বোঝা যাচ্ছে না, সাদা না? হ্যাঁ, বর্ডার কালারও দিতে পারতাম, তাহলে বেটার হয় যে কার্ডের একটা কালার দিয়ে দেন, কার্ডের একটা বর্ডার দেন। বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ, আচ্ছা দিলাম, যে কালার হয়েছে বিবি দিলাম, 3টে দিলাম, হালকা গ্রে কালার হবে, হয়েছে? এখন এখানে একটা প্রবলেম বলতে দেখেন, এই যে প্যারাগ্রাফের কোনো প্যাডিং আছে? তাহলে এটা কার মধ্যে আছে বলেন তো? প্যারাগ্রাফটা কার মধ্যে আছে? কার্ড বডির মধ্যে আছে। সূক্ষ্ম জিনিস, যত ক্লাস ধরবেন তত কাজ করে মজা। মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি সেকশন ওয়াইজ ক্লাস ধরেন, তাকে কাস্টমাইজ করা তত ইজি হবে। আর যদি একটা ক্লাস ধরে রাখেন, তাহলে ম্যানেজ করা খুব কঠিন, একটার উপর সিএসএস করা। প্রত্যেকটা এইভাবে কি, প্রত্যেকটা পার্ট করে রাখা। এবং এই কার্ডের কোনো প্যাডিং আছে? দেখেন ইমেজের উপরে লাগে আছে না? কার্ডের একটা প্যাডিং দরকার ছিল। এই কার্ডের আমার কি দরকার ছিল? একটা প্যাডিং দরকার ছিল। প্যাডিং আমরা দিলাম হচ্ছে 10 px। তাহলে কি হবে? এই যে উপর থেকে রাখা ছেড়ে দিছে না? এখন প্যাডিং দিলে হয়ে গেল, আর তো লাগলো না। বডিতে ধরতে হলো না। হ্যাঁ, বডিতে যদি আলাদা ডিজাইন করতে চাই, এখানে যদি একটা বাটন থাকে, বাটন থাকতে পারে না কার্ডের? এখানে এই যে এখানে আমরা বডির ভিতরে নিচের দিকে একটা বাটন নিলাম, এখানে হচ্ছে ভিউ ডিটেলস, কি দিলাম? ভিউ ডিটেলস। এটা কি বাটন হয়েছে? এটা অ্যাঙ্কর লিঙ্ক। বাটন বানাইতে হবে সুন্দর দেখে, একটা সুন্দর বাটন বানাইতে হবে। এখন এটা অ্যাঙ্করে নাম দেবো না, এটার একটা ক্লাস নিব, একটা ক্লাস নিব অবশ্যই, বিটিএন মো, তার যে কোনো একটা নাম দেন, একটা বাটন দেন। এখন এই বাটনের ডিজাইন করেন। আপনি যখন নিজে এরকম পারবেন না, খুব মজা লাগবে কাজ করতে। নতুন শিখতেছেন, তাদের মনে হচ্ছে যে এত কিছু করতেছে। কারণ এই ক্লাসগুলো আমার কাছে কাজ করতে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার কাছে সমস্যা না। কিন্তু আপনারা একদিনে কিন্তু অনেক কিছু দেখে, এখানে অনেক কিছু আসছে। একটা লেআউট শুরু করে একটা কার্ড ডিজাইন করলাম এখন, এবং এই বাটনটাকে খুব সহজে এখন ডিজাইন করতে পারি আমরা। লাইভে করি, লাইভে বলতে ইনস্পেক্ট করে কাজ করা বেটার, তাহলে কি হয় বুঝতে সুবিধা হয়। এই যে বাটন ক্লিক করেন, বাটন আসছে, এটাতে সিলেক্ট অবস্থায় এই যে প্লাস সাইন আছে না, এখানে মানে আগে সিলেক্ট করে নিতে হবে কাকে কাজ করব। এটাকে ধরার পর এই যে প্লাস সাইনে দিলাম,
নিউ স্টাইল রোল। ওকে, এটা হচ্ছে প্রথমে আন্ডারলাইন দরকার নেই আমার। টেক্সট ডেকোরেশন বলছিলাম আজকে, ডেকোরেশন কি হবে না, এটা কি এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট না, এটাকে ব্লক বানাই দেব। আগে বর্ডার দেই, আচ্ছা বর্ডার 1 পিক্সেল এসও সলিড ডি, তারপরে এটার একটা ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল, এটার একটা প্যাডিং দিলাম উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, বড় হয়েছে। তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আচ্ছা দেন একটা কালার দিয়ে দেন, যে যার যেটা মন চায় দেন। এখন এটাকে কি করব, এটাকে অবশ্যই ডিসপ্লে ব্লক করবেন, ইনলাইন ব্লক, নট ব্লক, ইনলাইন ব্লক, এক লাইনে থাকবে কিন্তু ব্লক আকার। তাহলে কি হলো, উপরে নিচে এখন প্যাডিংটা ভালো। যদি এটা না দিতাম তাহলে কি হতো, নিচে লাগে আছে দেখছেন, ইনলাইন এলিমেন্টে এটা ডিসপ্লে ব্লক বানিয়ে দিলাম। বাটন হয়েছে আমাদের, কালার দেখা যাচ্ছে না, কালারটা যদি সাদা দেই, সুন্দর বাটন দিই, তো কাটনের কালারটা মানে এই যে ম্যাটেরিয়াল কালার আছে, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল কালার। আর এইটাকে কালার হচ্ছে হ্যাশ, ঠিক আছে। লেখাটা ক্যাপিটাল করা দরকার, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বুঝছো না। এখন এই বিটিএনটা কি, বিটিএন মোডটা যেখানে যেখানে দিবেন বাটন, আপনাকে আর কষ্ট করার দরকার আছে, এই বাটনটা হয়ে যাবে। আর যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে কি বাটনের নাম চেঞ্জ করে আপনারা কি করবেন, এখন বাটন বানাতে পারবেন না, যে কোনো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন দিয়ে বানানো যায়, বাটন বললে বাটন হয়ে যায়, কিন্তু অ্যাঙ্কর ট্যাগ আমার এখান থেকে বাটন নিলে হবে না, আমাকে দরকার কি অ্যাঙ্করটাই, কারণ এখানে ক্লিক করলে এই ইউজারে কি ডিটেলস হয়ে যাবে, এই জন্য অ্যাঙ্করটিকে বাটন বানালাম। ওকে, আজকে তো টাইম শেষ, আরো অনেক কিছু শিখাইতে মন চাচ্ছে, তো একদিনে আসলে এত কিছু শেখানো ঠিক হবে না, আপনাদের বেশি হয়ে যাবে। এমনিতে ঘুমাই যাচ্ছেন না? হ্যাঁ, আগামী ক্লাসে ন্যাপ কি শুরু, আজকে ন্যাপ করার টাইম আছে, ন্যাপ করতে তো সময় লাগবে। আপাতত এরকম আপনারা ন্যাপ ছাড়াই এরকম লেআউট বানিয়ে নিয়েছেন, এই যে সাইডটা লেআউট দিচ্ছি, এই সাইডটা লেআউট বানিয়ে নিয়েছেন কন্টেন্ট দিয়ে। আচ্ছা, এই কার্ডটা বাকি করে দিয়ে দেই, যে কার্ডটা বানাইলাম না, এই যে কার্ডটা, কার্ড, এই কার্ডটাকে কপি করে এটাতে দেই, তারপরে এটাতে দিলাম, এটা দিলাম, কন্ট্রোল শিফট এফ, এখন জাস্ট ইমেজ চেঞ্জ করা, নাম চেঞ্জ করলে তো হয়ে যায়, সুন্দর হয়ে যায় না। এই যে বর্ডার রেডিয়াস দিতে পারেন, এখানে এই যে বর্ডার দিছে না, বর্ডার রেডিয়াস। আর এই রো এর কোনো বা সেকশনে কোনো আমরা প্যাডিং মার্জিন কিছু দেই না, এই জন্য কি নিচে লাগে আছে না, এটার একটা মার্জিন প্যাডিং দিতে পারতেন। এই কন্টেনারে কি, কন্টেনারে কোনো মার্জিন প্যাডিং দিছি, দেই নাই। এখানে একটা কাজ করতে পারতেন, M2 মানে হচ্ছে মার্জিন 2 পিক্সেল, চারিদিকে 2 পিক্সেল বা 5 পিক্সেল, এখানে হচ্ছে না 2 হচ্ছে, আমি দিলাম 1.8, আর কন্টেনার এখানে এটার মানেটা কি হলো, এই কন্টেনারের উপরে নিচে এখন কি হয়েছে, তাহলে তার সমস্যা, রোয়ের ভিতর দিতে হবে। এই যে কন্টেনার থেকে সরে আসছে, এটা এভাবে বলবো না, এটা আমরা আলাদা একটা সেকশন নিয়ে করতে পারি, তাহলে বেটার হতো। মার্জিন বললে চারিদিকে তো মার্জিন নিয়ে দেবে, এটার আমরা প্যাডিং দিতে পারতাম, এটাকে হবে P2, আর এখানে প্যাডিং। এখনো সমস্যা আছে নাই, কারণ কন্টেনারে কেউ ধরে নাই, কন্টেনার কাস্টমাইজ করছে কি, কন্টেনার ওখানে আরেকটা নতুন ক্লাস জুড়ে দিছি, এই কন্টেনারের জন্য, অন্য কন্টেনারের জন্য না। এখানে কি করলাম, জাস্ট
P2 মানে একটা ক্লাস করা আছে আমার, যেটার প্যাডিং হচ্ছে 1.8 রেম, মানে হচ্ছে 24 পিক্সেল। তাহলে কি হলো, আমার কন্টেনারে হাত না দিয়েই আমি কি করলাম, কন্টেনারের ডিজাইন শেষ করলাম, প্যাডিং দিয়ে দিলাম। আর যদি কন্টেনারে প্যাডিং দিতেন তাহলে তো সব ডিজাইন চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো এখানে আলাদা আলাদা এরকম ছোট ছোট অনেক ক্লাস, বুটস্ট্র্যাপ করে কি নাই, আপনি ফন্ট সাইজ দিবে সেটা করে রাখছে তারা, করে এত কিছু দিছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আজকে এই পর্যন্তই থাক। আপনারা বাসার থেকে এই যে যে ডিজাইন দিতে এই সাইটটাই করে নিয়ে আসবেন ফর্ম সহকারে, অথবা কোনো একটা পেজের মধ্যে ফর্মও করতে পারেন, আপনারা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে পারেন। অ্যান্ড লেআউট, এই ডিজাইনটা লেআউট বানাতে এটা কোনো বেশি সময় লাগবে না। লরেম লিখবেন, একটা ইমেজ দেবেন, লরেম লিখবেন আর ইমেজ দেবেন, দেখবেন সুন্দর ডিজাইন হয়ে গেছে। কলাম বানাতে সূত্র তো জানি, 12টা কলামে যেভাবে ভাগ ইচ্ছে। হ্যাঁ, লেআউট সিএসএসটা শুধু লিঙ্ক করে নেবেন, আর একটা কাস্টম স্টাইল যদি দরকার হয় নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, নেক্সট ক্লাসে মেনু দিয়ে আমি একটা টেমপ্লেট করে দেবো।